এতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি, ড্রাইভারকেই তো খুঁজে পাচ্ছি না। নারায়ণদা, ও নারায়ণদা, শোন, আমি না একটু নারায়ণদাকে খুঁজে আসি, নাহলে দেরি হয়ে যাবে, বুঝলি? দেখি তো একটু। ও নারায়ণদা, নারায়ণদা। আরো অনেক কথাই তো বলার ছিল শবনম, তবে এই জীবনে সেই কথাগুলো বলার পথ চিরদিনের মতন বন্ধ হয়ে গেল আজ। কি এমন কথা যেটা আমাকে আর কোনোদিনও বলতে পারবেন না? তুমি কি কিছু বোঝো না নাকি না বোঝার ভান করো? কোনটা? কি বোঝার আছে এর মধ্যে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি সব বুঝছো শবনম, কিন্তু তুমি এতটা ইন্টেলিজেন্ট যে বুঝেও সেটা স্বীকার করতে চাইছো না। দেখুন, আজ আপনার অফিসিয়াল বিয়ের দিন। আজ এমন কোনো কথা বলবেন না যাতে এই দিনটাকে অসম্মান করা হয়। সেজন্যই তো বলতে পারছি না। একটা কথা বলতে চাই শবনম তোমাকে, আমার হাতে সবকিছু ছিল না, আমার হাতের বাইরে অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু তবু আমি ভাগ্যে বিশ্বাস করি। আর আমার মনে হয় ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। ভাগ্যে যা আছে তাই তো হয়েছে, অসুবিধাটা কোথায়? এখানে ভাগ্যের পথ চলা শেষ হয়ে যেতে পারে না শবনম, ভাগ্যের পথ চলা আরো দীর্ঘদিন বাকি, আর এই ভাগ্যের পথে আরো অনেক কিছু ঘটতে পারে। ঘরে যান, এবার আমরা বেরোবো। রঞ্জা পিসিটা যে কোথায় গেল? এমনিতেই এত রাত হয়ে গেছে। আমাদের গাড়ির চালককে খুঁজতে গেল, শুনলেই তো। কি যে করে না রঞ্জা পিসি। আমি দেখা হচ্ছে আমাদের, দেখাতে হবে, একই যখন কলেজ। আপনারা যতই পাশ করে যান, যতই হাউস স্টাফশিপে থাকুন, আমারও তো 3rd ইয়ার। দেখা হবে কখনো ক্যাম্পাসে। ওই দেখাতেই হয়ে গেল, এছাড়া আলাদা করে দেখা করার প্রয়োজন নেই বলছো? আলাদা করে দেখা করার আর কি থাকতে পারে? হ্যাঁ, ঠিকই বলেছো, সত্যি কিছু নেই আলাদা করে দেখা করা। তোমাকে অসম্মান করার অধিকারও তো আমার নেই। আমিও তো সম্মান অসম্মান নিয়ে মাথা ঘামাই না। এটুকু অধিকারও কি আমার নেই শবনম? ওটা আমি একাই সামলাতে পারি। মনে আছে তো একটা কথা তোমাকে বলেছিলাম, বিপদে পড়লে আমাকে ডেকো। আপনি কি সবসময় আমার বিপদ কামনা করেন? ঈশ্বর সবটাই জানেন, আমি তোমার জন্য কি কামনা করি উনি সব জানেন। মজা করলাম, আপনি তো দেখছি ঠাট্টাও বোঝেন না। বাহ, দারুণ। এদিকে বাড়ি ভর্তি গেস্ট, সবাই তোকে এক্সপেক্ট করছে, আর তোরা দুজনে এখানে হাসাহাসি করছিস। তোর বিচার বিবেচনাগুলো কি কখনো কখনো লোপ পেয়ে যায়? অদ্ভুত কি হয় তোর মাঝে মাঝে। শবনমকে দেখলে গোটা পৃথিবীটা ভুলে যাস নাকি? জজদা আমাদের গাড়িতে তুলতে এসেছিল, রঞ্জা পিসিও এখানেই ছিল। আমাদের যে গাড়ি চালায় নারায়ণদাকে খুঁজে পাচ্ছিল না, তাই আমি তোমার সঙ্গে কোনো কথাই তো বলছি না। তুমি আমাদের ইনভাইটি, তোমাকে আজকে আমাদের বিয়ের দিনে আমরা নেমন্তন্ন করেছি, তুমি নেমন্তন্ন খেতে এসেছো, অতিথি হয়ে এসেছো, ভালো করেছো। ইনফ্যাক্ট জজ যে তোমাদেরকে গাড়ি অবধি তুলে দিতে এসেছে সেটা তো ভালোই করেছে। কি বলো তো, তাহলে এত তাড়াহুড়ো কেন করছিলে? একটু আগে অবধি তো কত তাড়াহুড়ো করছিলে, ঠিক করে খেলেও না, একটু জল মিষ্টি খেয়ে তোমরা দুজনে বেরিয়ে চলে এলে। আন্টি তো দেখছি ঠিক কথাই বলেছে, পেটে খিদে অথচ মুখে লাজ। লাভ কি হলো বলো? এত ভালো ভালো খাবার অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত খাবার আবার কবে খেতে পারবে, জীবনে কখনো খাবার সুযোগ হবে কিনা তুমি তো জানো না, তাই না? রোহিণী, কি হলো? এরকম ভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? আমার খারাপ লাগছিল যশ। খুব স্বাভাবিক নয় কি সেটা? এত রকমের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এত খাওয়া দাওয়া, সেক্ষেত্রে ওরা না খেয়ে চলে যাচ্ছে, এটা কি উচিত বলতো? রোহিণী, এত অহংকার করিস না। এই অহংকারের বশে অন্য একটা মানুষকে এইভাবে অপমান করিস না। এত
একমাত্র এই অহংকারের জন্য তোর সর্বস্ব একদিন হারিয়ে যাবে, তুই নিজে বুঝতেও পারবি না, সেটা জানতেও পারবি না। বাহ, দারুণ। আমাদের দুজনের ম্যারেজ রেজিস্ট্রির দিনে কি দারুণ উইশ করছিস তুই আমাদের জন্য। তুই যদি আজকে আমার ম্যারেজ রেজিস্ট্রির দিনে আমার অতিথিকে অপমান করতে পারিস, তাহলে আমিও এই কথাটা বলতে পারি। জর্জদা প্লিজ, আজকের দিনে আমাকে নিয়ে অশান্তি করবেন না। আর রোহিণীদি তো ঠিকই বলেছে, ঠিকই বলেছো তুমি রোহিণীদি। আমরা ওরকম খাবার সত্যিই চোখে দেখিনি, কখনো খাইনি। আর যেটা কখনো খাইনি সেটা না খেলে কিসের আক্ষেপ? বরঞ্চ খেলে আক্ষেপ হতো। যা স্বাদ কোনোদিন পাইনি সেটা খেলে আক্ষেপ হবে না বলো? আপনারা আমাকে নিয়ে অত চিন্তা করবেন না, আমি ঠিক আছি রোহিণীদি, একদম ঠিক আছে। তুই কি বলতে চাইলি? আমার সর্বস্ব হারিয়ে যাওয়া মানে কি মিন করতে চাইলি? তোর ব্যবহারের পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে আমি সেটা অনেস্টলি বলেছি। এবার আমি অনেস্টলি একটা কথা বলি, তুই যাকে তোর গেস্ট বলছিস সে কিন্তু তোর গেস্ট নয় অ্যাকচুয়ালি। ওকে কিন্তু আমি ইনভাইট করেছিলাম। আজকের এই দিনটার জন্য আমি ওকে নেমন্তন্ন করেছিলাম। আস্ক হার। শবনম, তোমাকে কে নেমন্তন্ন করেছিল আজকে? তুমি কার গেস্ট বলো? 100 বার তোমার গেস্ট রোহিণীদি, তোমার গেস্ট বলেই তো আজ আমি তোমার সব কথা শুনেছি। তুমি বলো না রোহিণীদি, তোমাকে সিঁদুর পরাতে আমি সাহায্য করিনি? তোমার কথাতে তো আজ সবার সামনে আমি নাচও দেখিয়েছি। তাহলে আজ অন্তত আমাকে নিয়ে কোনো অনুযোগ করো না। রঞ্জা পিসি এখনো এলো না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি। হ্যাঁ, কি হয়েছে বল। এ কি রঞ্জা পিসি? কি গো, সে তখন থেকে বলছো তোমাদের যেতে হবে, তারা আছে, এখনো তো যাওইনি দেখতে পাচ্ছি। তোমার যশের সঙ্গে কথা ছিল, আলাদা করে সেটা বলতে পারতে। আচ্ছা, শবনমের জন্য কোনো মানিটারি হেল্প লাগবে তোমাদের? হ্যাঁ, না তুমি আমাকে ফ্রিলি বলতে পারো, কিন্তু যশ জানো তো এসবের কিচ্ছু বোঝে না। ওর তো টাকা পয়সা এতদিন আমি হ্যান্ডেল করেছি। কোন জিনিসের কি দাম, কিসে কত খরচা হয় ও কিচ্ছু জানে না। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? না, আমার তো খারাপ লাগছিল জানো তো। খারাপই লাগে, এরকম একটা মেয়ে এত স্ট্রাগল করে পড়াশুনো করছে, খারাপ তো লাগবেই বলো। আমি সেদিনকে 500 টাকা দিতে গেলাম, হয়তো অত অল্প টাকা তো তাই জন্য নিতে চাইনি। তা সেই ব্যাপারে কি যশকে কোনো আপিল করছিলে তুমি? তুমি আমাকে বলো, কোনো অসুবিধা নেই। আমার কাছে এখন 1000-5 টাকা আছে, আমি সেটা দিয়ে দিতে পারি। ওহো সরি, ভুলেই গেছিলাম, আমার তো অনেক গিফট এসছে ইন টার্মস অফ ক্যাশ। আজকে আমার কাছে অনেক টাকা জমা করা আছে। তুমি বললে আমি 10,000 টাকাও দিতে পারি। রোহিণী, এভরিথিং হ্যাজ আ লিমিট। এভাবে আমাকে সবসময় শাসন করিস না যশ, আন্ডারস্ট্যান্ড? কিছু রেসপন্সিবিলিটিস থাকে যেটা শুধুমাত্র মেয়েদেরই হয়, সেটা ছেলেরা বোঝে না। এই যে শবনমের এত ক্রাইসিস, ওর কোনো টাকা পয়সা লাগবে কিনা, মানিটারি হেল্প লাগবে কিনা, সেটা তো তোরই জিজ্ঞেস করা উচিত ছিল যশ। তুই করিসনি ওকে জিজ্ঞেস, তাই জন্য তোর হয়ে দায়িত্বটা আমি পালন করে দিলাম। কি রঞ্জা পিসি, ঠিক করিনি বলো? যতদিন রঞ্জা পিসি থাকবে, যতদিন রঞ্জা পিসির বাড়ি থাকবে, দরকার হলে গাছের নারকল বিক্রি করে ওর টাকা আমি জোগাড় করে দেব। যদি ওর দরকার লাগে। মুশকিল কি জানো তো রোহিণী, শবনম 8-10টা মেয়ের মতো নয়।
ও টাকা দিয়ে পৃথিবী চিনতে শেখেনি। ওর কাছে সবচেয়ে বড় কথা হলো আত্মসম্মান। আত্মসম্মান। সেই জন্যেই ও যতটা পারে কারো সাহায্য ছাড়াই নিজে চলার চেষ্টা করে। আর তুমি তো জানোই ও কত ভালো রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে কলেজে ভর্তি হয়েছে। ওর তো পড়াশোনার খরচই লাগে না। ও হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ধন্য মেয়ে। ঈশ্বর দু চোখ দিয়ে সারা পৃথিবী দেখতে পান, আর সেই আশীর্বাদ প্রতিনিয়ত শবনম পেয়ে থাকে। আর ওই সামান্য 10,000 টাকার কথা বলছো, ওইরকম 10,000 টাকা ও ভবিষ্যতে অনেক রোজগার করতে পারবে। দেখো, অসুখ যখন করেছে ঠিক সেরে যাবে। তুমি আগে থেকে এত ভাবছো কেন? কি বললাম তুমি শুনলে না? ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ওরা শেষ চেষ্টা করতে চায় একবার মেয়েটাকে দিয়ে। কি বলছো কি তুমি? পাশ করা ডাক্তাররা পারলো না, আমাদের শবনম পারবে? আরে পাশ করা ডাক্তারের চেয়ে আমার মেয়ে কম কিসে শুনি? কিসে কম আছে? ওই তো ছোট বাবুকে ওষুধ খাইয়ে সুস্থ করে রেখেছে, আর কত লোক ওর চিকিৎসায় ভালো আছে। অনেক বড় বড় ডাক্তারদের সমান আমার মেয়ে। না না, আমি আমার মেয়েকে চিনতে ভুল করেছি, চিনতে ভুল করেছি আমি। এটা আমার দোষ, এটা আমার দোষ। আমার তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইবো না। একটিবার মেয়েটিকে আমার সঙ্গে যেতে দাও। তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার খালার বাড়িতে যাবে, তুমি আমার কাছে হাত জড়ো করছো কেন? তুমি বললেই শবনম যাবে। আর দেখো, শবনম এসব ব্যাপারে একদম পিছিয়ে থাকার মেয়ে নয়, কখনো কোনো কিছু না করে। তা জানি, কিন্তু আমি মেয়ের সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি তাতে তো। ওসব কথা ভুলে যাও। দেখো, তুমি তো এখন ভালো হয়ে গেছো। তোমাকে শবনম এখন কখনো কিছু বলে না আমাদের বাড়িতে কোনো অশান্তি হয়। আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম। কিন্তু ও তো এখন ওই রঞ্জা আপার বাড়িতে, মানে রঞ্জা আপার আত্মীয়ের কি বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে থাকতে পারে। ওরা যদি না ফেরে তো কিছু না না, যাবার সময় রঞ্জা আপা বারবার বলে গেল না ওদের আজকে রাতে ফিরতেই হবে। ওই যে গাড়ির লোকটা, ওর নাকি কাল আবার ডিউটি আছে, তাই ওরা যত রাতি হোক আজ ফিরবে। ও তা ভালো, কিন্তু যদি না ফেরে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। তা এক কাজ করো না, তুমি একটা ফোন করে দেখো, দেখো কোথায় আছে। আর দেখো, এতক্ষণে বোধহয় বেরিয়েও পড়েছে। না না, আমি ফোন টোন করতে যাবো না। সে না বেরোয় না বেরোক, আমি ফোন করলেই বলবে ওই আমি এসছি বলে আব্বু আবার ফোন করেছে। না না, আমি ফোন করতে যাব না। আমার মেয়ে আমাকে ভুল বুঝুক, আমি চাই না। তাহলে এক কাজ করো, তুমি একটু অপেক্ষা করো, মেয়ে রাতে আসবেই, আসবেই মেয়ে বাড়িতে। কিন্তু কাল যদি মেয়ে আমার সঙ্গে যেতে না চায়? আচ্ছা, বাপ হয়ে নিজের ওপর এইটুকু ভরসা নেই? না, সে আছে, কিন্তু ওই মেয়ের তো কলেজ আছে না, ও তো কলেজ কামাই করতে চায় না, তাই বলছি। দরকার হলে কামাই করতে হবে। আরে বাবা, আত্মীয় স্বজনের বিপদ আপদে যদি তাদের পাশে না থাকে, তাহলে যত বড় ডাক্তারই হোক না কেন তার কোনো দাম নেই। আমি বলছি তো শবনম যাবে, আমি বললে শবনম না করতে পারবে না। কাল সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আমরা? হ্যাঁ, তোমার সবুজ খালামা এত অসুস্থ, আমি একবার দেখতে যাব না? না না, শবনমের মা, তোমার গিয়ে দরকার নেই। মানে এই অবস্থা তাদের বাড়িতে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই না। মানে তাদের বাড়িতে এমনিতেই কান্নাকাটি চলছে, তার মধ্যে আবার ভিড় বাড়ানো। মানে শবনম যাবে, সে ডাক্তার, তারপরে শবনম তো ওদের বাড়ি চেনে না, তাই আমি ওকে সঙ্গে নিয়ে যাব। তারপরে আমার খালাম্মা, আমার যাওয়াটা তো একটা কর্তব্য না? মানে খালাম্মা একদিন সুস্থ হোক, তারপরে তুমি আমি একদিন গিয়ে সালাই দিয়ে আসবো, কেমন? ঠিক আছে, আমি গেলে যখন অসুবিধা, আমি না হয় পরেই যাব। না না, অসুবিধে কিছু না, মানে আমি তাদের ব্যস্ত করতে চাই না, এই আর কি। শবনম যাবে, চিকিৎসা করবে, ওষুধপত্র দেবে। ধরো না, ওইখান থেকে পরের দিন ভোর ভোর বেরিয়ে যাব, এখানে ওই 11টা নাগাদ পৌঁছে যাব। তারপরে যদি শবনম কলেজ যেতে যাবে, তাতে তো কোনো অসুবিধা নেই না। মানে ওইখানে বসে থেকে তো শবনমের কোনো লাভ নেই। সেই ভালো, তুমি এক কাজ করো, কাল ভোর ভোর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ো।
হ্যাঁ হ্যাঁ, কাল ভোর ভোরই যাবো, কেন এখন তো যাওয়া যাবে না, খেয়া বন্ধ হয়ে গেছে, তারপরে তো মেয়ে বাসায় নেই। ঠিক ঠিক, কাল ভোর ভোরই চলে যাব, কেমন? হ্যাঁ। মানুষটা অনেক বদলে গেছে। এই মানুষটাকে আমার অচেনা লাগছে। ডান চোখের পাতাটা খালি কাঁপছে কেন সকাল থেকে? কোনো বিপদ আসছে নাকি আবার? কিন্তু মানুষটা যখন ভালো হয়েছে তখন আর বিপদ কিসে? নাকি খালাম্মার এমনই অবস্থা যে শবনম কিছু করতে পারবে না? সেও তো একরকম বিপদই হলো। না না, আমার ভরসা আছে, শবনম ঠিক পারবে, পারবেই পারবে। আমার মেয়ে পারবে। আমি আবার গ্রামে যাবো রঞ্জা পিসি, আর এবার খুব শীঘ্রই আসবো। নিশ্চয়ই যাবে। তোর জন্য আমাদের বাড়ির দরজা সব সময় খোলা থাকবে। তোর যখন ইচ্ছে হবে চলে আসবি, কেমন? আসছি রোহিণীদি। এসো। যশ যতই বলুক রঞ্জা পিসি, যশকে একটা কথা কিন্তু আজকে থেকে মাথায় রাখতে হবে যে যশ বিবাহিত। আমি যশের স্ত্রী, তাই যশের একার ইচ্ছের কিন্তু আজ থেকে আর কোনো দামই রইল না। যশের ইচ্ছের সঙ্গে সঙ্গে আমার ইচ্ছেকেও যশকে কিন্তু ইকুয়ালি মর্যাদা দিতে হবে। আর আমার ইচ্ছের কথা যদি বলো রঞ্জা পিসি, অনেস্টলি বলছি, তোমাদের গ্রামে যশ যাক সেটা আমার মত নেই, একদমই নেই। হ্যাঁ, আমি যাব, তোমাদের বাড়ির বউ হিসেবে যত রকমের দায়িত্ব কর্তব্য পালন করার আমি করব, কিন্তু যশ যাবে না। তাই তুমি এতটা শিওর? রঞ্জা পিসি কথায় কথা বাড়ে। বিয়ে করা মানে যে আত্মসম্মান খোয়ানো নয়, সেটাও বোধহয় ও জানে না। বিয়ে করা মানে যে অন্যের ইচ্ছে চালিত হওয়া নয়, সেটাও ও জানে না। তবে আস্তে আস্তে জেনে যাবে। রঞ্জা পিসি, তোমরা সাবধানে যেও। পৌঁছে আমাকে একটা ফোন করো। শবনম, রাতে পৌঁছে আমাকে একটা ফোন করো। আমি কিন্তু তোমার কাছ থেকে একটা ফোন এক্সপেক্ট করব। ফোনটা করতে কিন্তু ভুলো না। রঞ্জা পিসি ফোন করে দেবে, আপনি আমাদের পৌঁছানোর খবর পেয়ে যাবেন। রঞ্জা পিসির ফোন থেকে রঞ্জা পিসি ফোন করবে। তোমার কাছে যখন একটা ফোন রয়েছে, তুমি তোমার ফোন থেকে আমাকে একটা ফোন করবে। আর আমি যখন তোমাকে একবার বলে দিয়েছি তুমি ফোনটা করবে, মানে তুমিই ফোনটা করবে। আমি কিন্তু তোমার ফোনের জন্য অপেক্ষা করব। মনে থাকবে তো কথাটা? যশ এরকম অনেক কথা বলে শবনম, অনেক উল্টোপাল্টা কথা বলে। ওর কথা ধরো না প্লিজ। যশ তো পৃথিবীর নিয়ম কানুন সম্পর্কে একেবারেই অবগত নয়, সমাজটা সম্পর্কেও নয়, তাই ওইগুলো বোঝে না। তোমাদের পৌঁছ সংবাদটা ওকে দিতে হবে তো? ঠিক আছে, নো প্রবলেম। আমি তোমার কাছ থেকে পৌঁছ সংবাদটা নিয়ে যশকে দিয়ে দেবো, কেমন? তুমি বেকার বেকার যশকে আর ফোন করতে যেও না, তোমার বাড়িতে অশান্তি হবে। এই দেখো, তোমাকে বলছিলাম না, যশ অনেক কিছু বোঝে না, অনেক নিয়ম কানুন সম্পর্কে ও জানেই না, একদমই বোঝে না। তুমি ওকে ফোন করতে গেলে যে তোমার বাবা অশান্তি করতে পারে, তোমার বাড়ির তরফ থেকেও বাধা আসতে পারে, তোমার বাড়ির লোক এই ফোনটা হয়তো নাও পছন্দ করতে পারে, এগুলো একদমই বোঝে না। যাকে, তোমরা এগো, এসো, রাত হয়ে যাচ্ছে না, অনেক হয়ে যাচ্ছে। আসছি, এসো। আসছি যশ। আসছি রোহিণীদি। আসছি।
এসো। বাড়িতে ঢোকার আগে কিন্তু ফোনটা তুমি আমাকেই করবে, মনে থাকবে শবনম? নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর। আসছে। এসো। বাড়িতে ঢোকার আগে কিন্তু ফোনটা তুমি আমাকেই করবে।